ক্যালকুলাস হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হলো ডিফারেন্সিয়েবল ক্যালকুলাস, আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। হ্যাঁ, ইন্টিগ্রাল ক্যালকুলাস। আমি একবার সহজ ভাষায় বলি যে ডিফারেন্সিয়েবল ক্যালকুলাসটা হচ্ছে আসলে কোনো একটা ফাংশনের ঢাল নিয়ে কাজ করে। হ্যাঁ, ডিফারেন্সিয়েবল ক্যালকুলাসের কাজ হচ্ছে ঢাল নিয়ে কাজ করা, আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের কাজ হচ্ছে আমাদের ক্ষেত্রফল নিয়ে কাজ করা। ইন্টিগ্রাল ক্যালকুলাস কি নিয়ে কাজ করে? ক্ষেত্রফল নিয়ে কাজ করে। ডিফারেন্সিয়েবল ক্যালকুলাস কি নিয়ে কাজ করে? ঢাল নিয়ে কাজ করে। তো আমরা আজকে ইন্টিগ্রেশনটা পড়বো না, অর্থাৎ ইন্টিগ্রাল ক্যালকুলাসটা দেখবো না, আমরা ডিফারেন্সিয়েবল ক্যালকুলাসটা দেখবো যে ডিফারেন্সিয়েবল ক্যালকুলাস আসলে কি বোঝায়। যেমন ধরো ডিফারেন্সিয়েবল ক্যালকুলাসের যদি আমরা সংজ্ঞা বলি, সংজ্ঞাটা হচ্ছে এরকম, যদি ডিফারেন্সিয়েবল ক্যালকুলাস হচ্ছে কোনো বক্ররেখার প্রতিটি বিন্দুতে, বক্ররেখা না বলে আমরা বলতে পারি যে সহজ ভাষায় যে কোনো সঞ্চার পথে, এটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, কারণ সঞ্চার পথ বললে আমরা বক্ররেখাও বুঝতে পারি, সরলরেখাও বুঝতে পারি। কোনো সঞ্চার পথের প্রতিটি বিন্দুতে স্পর্শকের ডালের পরিবর্তনের হার নির্দেশ করে। ডালের পরিবর্তনের হার নির্দেশ করে। ডালের পরিবর্তনের হার কি করে? নির্দেশ করে। এটা হলো ডিফারেন্সিয়েবল ক্যালকুলাসের সংজ্ঞা। ডিফারেন্সিয়েবল ক্যালকুলাস কি বোঝায়? পৃথিবীর যে কোনো একটা সঞ্চার পথের প্রতিটা বিন্দুতে স্পর্শকের ঢালের পরিবর্তনের হারকে নির্দেশ করে। আচ্ছা, এখন সবাই আশা করি এটা জানো যে ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কত হয়? আমাদের কস এক্স হয়। এটা সবাই জানো, যারা ইন্টারমিডিয়েটে পড়ছো সবাই অবশ্যই জানো এটা। এখন আমার প্রশ্ন হলো যে ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কস এক্সই কেন হইলো? এটা তো অন্য কিছু হইতে পারতো, এটা ট্যান এক্স হইতে পারতো, এটা স্যাক এক্স হইতে পারতো, এটা কোসেক এক্স হইতে পারতো। ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কস এক্সই কেন হইলো? এই কেন হলো এই কথাটা বা এই কনসেপ্টটা নিউটনের দিক থেকে চিন্তা করছে, লিবনিসের দিক থেকে চিন্তা করছে। তো চলো এখন আমরাও এটা চিন্তা করার ট্রাই করি বা আমরা এটা বোঝার চেষ্টা করি যে ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কস এক্স কেন হলো। ফার্স্টে একটা জিনিস মনে রাখবা, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ডি বাই ডি এটাকে বলা হয় অপারেটর। অপারেটর মানে হচ্ছে তার কাজই হচ্ছে কি করা? ডিফারেন্সিয়েশন করা, অর্থাৎ সে অপারেশন করবে ডিফারেন্সিয়েশন। এক্স এখানে যেই মানটা থাকবে সেটা বোঝাবে যে কোন চলকের সাপেক্ষে, অর্থাৎ আমরা যে ডিফারেন্সিয়েশনটা করতে চাই এটা কোন চলকের সাপেক্ষে আমরা করব। আর এখানে হচ্ছে আমরা কোন ফাংশনটাকে আমরা করব, মানে কোন ফাংশনটাকে আমরা করব কোন চলকের সাপেক্ষে আমরা করব। আর এখানে হচ্ছে আমাদের যে এই অপারেশনটা করার পর ফলাফলটা কি আসবে আমাদের। তাহলে আমরা এখন বলতে পারি যে যদি আমরা এক্স চলকের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা সাইন এক্স ফাংশনটাকে, তাহলে আমরা ফলাফল হিসাবে কি পাবো? আমরা কস এক্স পাবো। এখন কথা হলো কস এক্স এ আমরা কেন পাবো, কেন আমরা কস এক্স পাবো সেটা আমি তোমাদেরকে সহজ ভাষায় বোঝানোর জন্য আমাদের ফার্স্টে যেটা জানতে হবে সেটা হলো সাইন এক্স এর গ্রাফটা কেমন হয়। তো আমি ধরো এখন একটা কার্টেসীয় ব্যবস্থা নিলাম, এক্স জিরো এক্স প্রাইম। এই ব্যবস্থায় আমি এখন একটা সাইন এক্স এর গ্রাফ আঁকলাম। ধরো এটা হলো সাইন এক্স এর গ্রাফ, এই যে এটা সাইন এক্স এর গ্রাফ, ধরো এরকম। হ্যাঁ, আচ্ছা আমি আর নিলাম না, এটা মূল বিন্দুতে যাবে। এটা হলো ওয়াই ইকুয়াল টু আমাদের সাইন এক্স এর গ্রাফ। আচ্ছা, তোমরা সংখ্যায় কি বলছিল যে ডিফারেন্সিয়েশন কি বোঝায়? বলছিল যে প্রতিটি বিন্দুতে কি বোঝায়? সঞ্চার পথে প্রতিটি বিন্দুতে ঢালের পরিবর্তনের হার বোঝায়। আচ্ছা, এখন এটা বোঝানোর জন্য আমি করবো কি, দেখো এই যে কার্ভটা আমি নিলাম সাইন এক্স এর, আমি এটা সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দুগুলো আমি চিহ্নিত করব। আমি যদি সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুগুলো চিহ্নিত করছি করার, আচ্ছা এখানে আরেকটা সর্বনিম্ন রয়ে গেছে। এখন তোমার কাজ হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বিন্দুতে স্পর্শক টানা। তো আমি এখানে স্পর্শক টানলাম, এখানে স্পর্শক টানলাম, এখানে স্পর্শক টানলাম, এখানে স্পর্শক টানলাম, টানলাম 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 টানলাম। হ্যাঁ, এখন তোমরা বলো দেখি স্পর্শকের ঢাল, স্পর্শক কি আমাদের সরলরেখা? সরলরেখার ক্ষেত্রে ঢাল মানে কত বোঝায়?
ট্যান থিটা বোঝায়, মানে এই সরলরেখাটা এক্স অক্ষের দিকে যত কোণ তৈরি করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মান। এখন বলো দেখি, এই যে স্পর্শকগুলা যেগুলা সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে আছে, এগুলা কি এক্স অক্ষের দিকে কোনো কোণ তৈরি করছে? আনসার হচ্ছে করে নাই। কেন করে নাই? কারণ এই রেখাগুলা এক্স অক্ষের সমান্তরালে আছে। দেখো, সর্বোচ্চ বিন্দু রেখাটাও এক্স অক্ষের সমান্তরালে আছে, সর্বনিম্ন বিন্দু রেখাটাও কি এক্স অক্ষের সমান্তরালে আছে। তাহলে এই রেখাটাও এক্স অক্ষের সমান্তরালে, কি এই রেখাটাও এক্স অক্ষের সমান্তরালে। এক্স অক্ষের সমান্তরাল রেখা কখনোই এক্স অক্ষকে ছেদ করবে না। এক্স অক্ষকে ছেদ না করলে কোনো কোণ তৈরি হবে না, অর্থাৎ 0 ডিগ্রি কোণ তৈরি হবে। তাহলে এখানে আমাদের ডাল হচ্ছে tan 0, এটা ডাল হচ্ছে tan 0। tan 0 মানে 0, tan 0 মানে 0। তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি যে কোনো একটা গ্রাফের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে ডালের মান কত হবে? 0 হবে। আমি আবার বলতেছি, যে কোনো গ্রাফেরই সর্বোচ্চ পয়েন্টে স্পর্শকের ডাল 0 হবে এবং সর্বনিম্ন বিন্দুতে স্পর্শকের ডাল 0 হবে। তো আশা করি সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে স্পর্শকের ডাল কেন 0 হয় সেটা বুঝতে পারছো। এখন আমি করব কি, দেখো, আমি একটা এই গ্রাফটার একটা ঢালের পরিবর্তনের গ্রাফ আঁকবো। কি করব আমরা? এই গ্রাফের একটা ঢালের পরিবর্তনের গ্রাফ আঁকবো। এই লাইনে বসাবো আমরা 0 ডাল। কি বসাবো আমরা? 0 ডাল। উপরে নিব আমরা ধনাত্মক ডালগুলা, নিচে নেব আমরা ঋণাত্মক ডালগুলা। কি বললাম? 0 ডাল, উপরে নিব আমরা ধনাত্মক ডাল, নিচে নেব কত? আমরা ঋণাত্মক ডাল। ফার্স্ট কাজ হচ্ছে তোমার এই পয়েন্টে ঢাল হচ্ছে 0, এই 0 ডালটাকে এখানে বসাও। এই পয়েন্টে ডালটা হচ্ছে 0, 0 ডালটাকে এখানে বসাও। এই পয়েন্টে ডালটা হচ্ছে 0, 0 ডালটাকে এখানে বসাও। বসাও, এগুলাকে বসাও। এই যে বসাইলাম, 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 অর্থাৎ এই জায়গায় ডাল 0। প্রত্যেকটা পয়েন্টে ডালগুলা কত? 0 এখানে। কারণ এগুলো হচ্ছে আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুর ডাল। আমরা বলছিলাম যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে স্পর্শকের ডাল কত হয়? 0 হয়। তাহলে এই ডালটা হচ্ছে আমাদের 0 রেখার জন্য। এবার খেয়াল করো, আমাদের এই পয়েন্টে হচ্ছে আমাদের ডালের মান 0, অর্থাৎ এটা হলো সর্বনিম্ন, এটা হলো সর্বোচ্চ। আমরা কি বলছিলাম যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে স্পর্শকের ডাল কত হবে? 0 হবে। এখন ধরো আমি যদি সর্বনিম্ন বিন্দু থেকে আমরা সর্বোচ্চ বিন্দুর দিকে যাই, দেখো তো, সর্বনিম্ন বিন্দু থেকে সর্বোচ্চ দিকে গেলে ওয়াইয়ের মান কি? ওয়াইয়ের মান বাড়ে। ওয়াইয়ের মান বাড়া মানে কি? ডালের মানও বাড়া, অর্থাৎ ডালের মানগুলা পজিটিভ হবে। কারণ ডাল বলতে আমরা কি জানি? ওয়াই বাই আমরা এক্স জানি বিন্দুর ক্ষেত্রে। তাহলে আমি বলতেছি সহজে, দেখো, কোনো একটা সর্বনিম্ন বিন্দু থেকে যদি আমরা সর্বোচ্চ বিন্দুর দিকে যাই, ডালের মানগুলা কি করবে? বাড়বে, অর্থাৎ ডালের মানগুলো হবে কি? পজিটিভ। তাহলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দিকে গেলে ডালের মানগুলো বাড়বে, অর্থাৎ পজিটিভ, এটা পজিটিভ দিকে যাবে। আচ্ছা, এটা হলো সর্বোচ্চ, এটা হলো সর্বনিম্ন। দেখো, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন দিকে গেলে ওয়াইয়ের মান কমতেছে। এই যে দেখো, ওয়াইয়ের মান এখানে যা, এখানে আরো কম, এখানে আরো কম, এখানে আরো কম। তাহলে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন দিকে গেলে কি? ওয়াইয়ের মানগুলা কমে। ওয়াইয়ের মানগুলা যদি কমে, আমরা কি বলবো? আমরা বলবো যে ডালের মানগুলা কমে, অর্থাৎ ডালের মানগুলা ঋণাত্মক হয়। তাহলে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন দিকে গেলে ডালের মানটা ঋণাত্মক, এটা সর্বনিম্ন, এটা সর্বোচ্চ। সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গেলে ডালের মানটা ধনাত্মক, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন গেলে ডালের মানটা ঋণাত্মক, এখানে ধনাত্মক, ঋণাত্মক, ধনাত্মক, ঋণাত্মক। তাহলে দেখো, আমরা সাইন এক্স গ্রাফের আমরা কি করলাম? এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্ট পর্যন্ত তার কি ঢালের পরিবর্তনের গ্রাফটা আঁকলাম। আশা করি তোমরা এখন বুঝে গেছো যে এই গ্রাফটা কার গ্রাফ? এই গ্রাফটা হচ্ছে cos x এর গ্রাফ। অর্থাৎ আমি যদি sin x এর একটা গ্রাফ আঁকি, ওই গ্রাফটাকে যদি আমরা কি করি? x এর সাপেক্ষে তার প্রতিটা বিন্দুর ঢালের পরিবর্তন নেই, ওই প্রতিটা বিন্দুর ডাল কি হারে পরিবর্তন হচ্ছে? cos x হারে পরিবর্তন হচ্ছে। আরো সহজ ভাষায় বলি, sin x এর একটা গ্রাফ আঁকবো, ওই গ্রাফের x এর সাপেক্ষে তার ঢালের পরিবর্তনের একটা গ্রাফ আঁকবো। তাহলে sin x এর ঢালের পরিবর্তনের গ্রাফটা কেমন হবে দেখতে? cos x হবে দেখতে। অর্থাৎ আমি যদি sin x এর প্রতিটা বিন্দুর ঢালের পরিবর্তনের হার দিয়া একটা গ্রাফ আঁকি, ওই গ্রাফটা কি নির্দেশ করবে? cos x নির্দেশ করবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা দেখবো যে দেখো, ddx of
cos x ইকুয়াল টু কত মাইনাস সাইন এক্স, তোমরা জানো। তো এটা কেন হয় এটা আমরা এখন এই লাইনে দেখবো। হ্যাঁ, আমরা এখন কি দেখবো, আমরা এই লাইনে দেখবো। তো আমরা এটাকে বললাম যে cos x এর ফাংশন, তাহলে এটাকে আমরা এখন এক্স অক্ষ কল্পনা করবো আর কি। মানে এই গ্রাফের সাপেক্ষে এটা হলো শূন্য ডালের গ্রাফ। এখন এই গ্রাফের সাপেক্ষে যখন আমরা আরেকটা ডালের গ্রাফ আঁকবো তখন এটা আমরা এক্স বলে নেবো আমরা। হ্যাঁ, এটা হলো শূন্য ডাল, এটা হলো পজিটিভ ডাল, এটা হলো নেগেটিভ ডাল। হ্যাঁ, নিচের দিকে তোমরা কি শিখছিলা যে সর্বোচ্চ বিন্দুতে ডাল হলো শূন্য, সর্বনিম্ন বিন্দুতে ডাল হচ্ছে শূন্য, সর্বোচ্চ বিন্দুতে ডাল হচ্ছে শূন্য, সর্বনিম্ন বিন্দুতে ডাল শূন্য, সর্বোচ্চ শূন্য, সর্বনিম্ন শূন্য, সর্বোচ্চ শূন্য, সর্বনিম্ন শূন্য। আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো আমাদের এগুলো হলো শূন্য ডালের মান। এখন দেখো এটা হলো আমাদের সর্বোচ্চ, এটা হলো সর্বনিম্ন। তো আমরা যদি সর্বোচ্চ থেকে সর্বনিম্ন যাই, আমরা কি বলছিলাম, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন গেলে ঢালের মান কমে মানে ঋণাত্মক, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গেলে ঢালের মান বাড়ে ধনাত্মক, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন গেলে ঢালের মান কমে ঋণাত্মক, বাড়ে ধনাত্মক, এভাবে। হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের cos x এর গ্রাফ, এটা হলো আমাদের কার গ্রাফ, এটা হলো আমাদের sin x এর গ্রাফ। হচ্ছে উপর থেকে নিচ থেকে উপরের দিকে উঠে, এটা হলো উপর থেকে নিচের দিকে নামছে, এটা হলো মাইনাস sin x এর গ্রাফ। এই জন্য আমরা বলি যে ddx অফ cos x ইকুয়াল টু মাইনাস sin x। আশা করি ধরতে পারছো। আমরা যদি cos x এর একটা গ্রাফ আঁকি, ওই গ্রাফকে যদি আমরা x এর সাপেক্ষে কি করি, ঢালের পরিবর্তনে গ্রাফ আঁকি, ওই গ্রাফটা হচ্ছে মাইনাস sin x হবে। আরো সহজ ভাষায় বলবো আমরা কি, যে cos x এর প্রতিটা বিন্দুর ঢাল কোন গ্রাফের হারে পরিবর্তন হয়, মাইনাস sin x গ্রাফের হারে পরিবর্তন হয়। এটাই আমাদের নিউটন এবং লিবনিজ নিজ নিজ ক্ষেত্রে চিন্তা করছেন। আশা করি তোমরাও এখন চিন্তা করে বুঝতে পারছো। এবার আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে বলো তো দেখি ddx অফ tan x কত হবে, তোমরা বলবে যে sec স্কোয়ার x হবে। তাহলে এটা বলতে আমরা এখন কি বুঝবো, এটা বলতে আমরা বুঝবো আমরা যদি tan x এর গ্রাফ আঁকি, ওই গ্রাফটার x এর সাপেক্ষে যদি আমরা ঢালের পরিবর্তনের গ্রাফ আঁকি, ওই গ্রাফটা অবশ্যই sec স্কোয়ার x হবে। অর্থাৎ tan x এর গ্রাফটা ঢালের মানগুলা কি sec স্কোয়ার x আকারে পরিবর্তন হচ্ছে। আশা করি সবাই সবকিছু বুঝতে পারছো। আর আমরা এখন থেকে ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশনের ক্লাসগুলো রেগুলার দেওয়ার চেষ্টা করব, যেগুলো তোমাদের অনেক অনেক কাজে দিবে। আশা করি তোমরা আমার চ্যানেলের সাথে থাকবে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবে সবাই।